लहंगा এটাও ব্যাগের দোকান স্টল মহাপ্রসাদ এই হলো ফেরিঘাট। দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে, সেরকম ভাঙেনি। এখন সময় হচ্ছে 5টা, আর দেখো মোনা রাগ হয়ে আছে, ওকে সাজিয়ে দেওয়া হয়েছে, ও রাগ হয়ে আছে, এখন হাসি দিচ্ছি। তুমি রেডি হয়ে গেছো? আজকে কোথায় যাবো? বেরু বেরু সকাল সকাল। নমস্কার, কেমন আছেন সবাই? দেবনু লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন ভোর 5টা, আমরা রেডি হচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, মায়াপুর মন্দির ভগবানের দর্শন করতে যাব। মেয়ে আর মেয়ের বাবা রেডি হয়ে পড়েছে, তো আমাকে একটু ভিডিও ক্লিক করে দিচ্ছে। আমার রেডি হতে এতটাই টাইম লেগে যাচ্ছে, মানে ভোর 4টেয় উঠেছি, তবুও রেডি হতে পারলাম না, 5:30 বেজে গেল। তো আমাদের ট্রেন আছে 6:55 শিয়ালদা থেকে কৃষ্ণনগর। তো আমরা হাওড়া থেকে এখন রওনা দেব শিয়ালদা। তো হাওড়া থেকে চাইলে যেতে পারতাম, হাওড়া থেকে ট্রেন আছে ভোর 5টায়, আর একটা আছে সকাল 8টায়। তো সেই কারণেই কোনো কারণে যদি মিস হয়ে যায়, ট্রেন পৌঁছতে না পারলে সঠিক টাইমে, সেই কারণে আমরা হাওড়া থেকে যাচ্ছি না, আমরা এখন সোজা যাব শিয়ালদা স্টেশনে। তো আমরা শিয়ালদা স্টেশন থেকে যাব কৃষ্ণনগর হয়ে। আর হাওড়া থেকে যে ট্রেনটা যায় সেটা যায় নবদ্বীপ হয়ে, আর আমরা যে শিয়ালদা থেকে যাব এটা যাবে কৃষ্ণনগর হয়ে। তো তোমরা যদি শিয়ালদা থেকে যেতে চাও, তাহলে শিয়ালদা থেকে কিন্তু অ্যাভেলেবেল ট্রেন পাবে, 1 ঘন্টা পর পরই তোমরা ট্রেন পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই দেখো, আমরা যে 6:55 ট্রেনটায় যাওয়ার কথা ছিল, সেটা মিস হয়ে গেছে, রাস্তা জ্যাম ছিল। এত সকালে বেরিয়েও কিন্তু আমরা পারিনি 6:55 ট্রেনটা ধরতে। আর তারপর এই যে একটা 7:51 ট্রেন ছিল, সেটাতে করেই আমরা এখন যাচ্ছি। হ্যালো, বিরিয়ানি। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি কৃষ্ণনগর স্টেশনে। তো ট্রেনটা প্রায় 2.5 ঘন্টা টাইম নিয়ে নিল। আর ট্রেনে বাচ্চা নিয়ে তো 2.5 ঘন্টা টাইম অনেকটাই মানে বোরিং ব্যাপার, ছোট বাচ্চা বিরক্ত হয়ে যায় একবার ট্রেনে থাকতে। তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমরা এই যে স্টেশনে নেমেই এখানে এই দেখো ফেমাস ডালপুরি কৃষ্ণনগরের। তো সবাই বলে কৃষ্ণনগরের নাকি ফেমাস ডালপুরি খেতে দারুণ। তো না খেলে কি চলে? এই যে চলে এসেছি কৃষ্ণনগরের ডালপুরি খাবো আগে, তারপরে আমরা চলে এসেছি এই যে টোটো স্ট্যান্ডে। এখান থেকে আবার আমাদের যেতে হবে, টোটো রিজার্ভ করে যেতে হবে মায়াপুর ইস্কন মন্দিরে। তো এই যে টোটোটা আমরা রিজার্ভ করব, সেই টোটোটা সোজা আমাদেরকে নিয়ে যাবে মায়াপুর মন্দিরে। তো এখানে দেখো অনেক টোটোওয়ালাই ধরছে, কেউ বলছে 50 টাকা, কেউ বলছে 70, কেউ বলছে 80, কেউ বলছে 90। তো এরকম কিন্তু আসলে আপনারাও দেখতে পাবেন, কিন্তু আপনারা দাম দর করে রিজার্ভ করে তারপরেই কিন্তু যাবেন, না হলে কিন্তু আপনাদেরকে ঠকিয়ে দেবে। আর এই দেখো, আমরা টোটোটা রিজার্ভ করেছি, এখন সোজা এই টোটো আমাদেরকে পৌঁছে দেবে মায়াপুর ইস্কন মন্দিরে। তো টোটো আমাদেরকে বলল যে প্রায় 8 ঘন্টা টাইম নেবে এখান থেকে মায়াপুর, মানে কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর প্রায় 8 ঘন্টা। এই যে দেখতেই পাচ্ছ অনেকটা জার্নি। আর যদি আপনারা ঘাট হয়ে যেতে চান, তাহলেও টোটো আপনাদেরকে ঘাট অবধি পৌঁছে দেবে। তো ঘাট হয়ে গেলে আপনাদের নৌকো পার করে যেতে হবে, তারপর আবার টোটো করে মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে যেতে হবে। তো সেই কারণেই আমরা একবারে এই টোটো আমাদেরকে সোজা মায়াপুর পৌঁছে দেবে, ঘাট হয়ে আর যেতে হবে না। আর ছোট বাচ্চা ছিল, সেই কারণে আর ঘাট পার হতে এলাম না। আমরা এই দেখো মায়াপুর মন্দিরের সামনেই চলে এসেছি, আর এই হলো মায়াপুর মন্দির। আমরা টোটো থেকে এখন নেমে পড়েছি। তো এখন আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো আপনারা ভিডিওটা না কেটে দেখতে থাকুন শেষ অবধি, আশা করছি অবশ্যই ভালো লাগবে। আমরা তো এই মন্দিরে প্রথমবার এসেছি, তাই একটু বুঝতে অসুবিধে হচ্ছে যে আমরা কোন দিকটায় যাব। তো তাই জিজ্ঞাসা করছিলাম যে কোন দিকে যাব। এই দেখো গৌরনিতাই ধর্মশালা, এখানে আসলে আপনারা এখানেও কিন্তু থাকতে পারবেন। আর এখন আমরা এই পথেই এই যে এগোচ্ছি, অনেকটা বড় মন্দির, সত্যি মন্দিরটা খুব সুন্দর। আর এসেই আমরা না মানে বুঝতে পারছি না কোন দিকটায় যে যাব। তারপর জিজ্ঞাসা করে করে আমরা মন্দিরের ভেতরটা যাচ্ছি। তারপর ভেতরের দিকটায় গিয়ে দেখতে পেলাম ওখানে কিন্তু লেখা আছে যে মন্দির কোন দিক দিয়ে প্রবেশ করবেন, কোথায় কি আছে, সমস্ত কিছু ওখানে লিখে দেওয়া আছে। তারপর কিন্তু আমাদের আর কোনো অসুবিধা হয়নি।
এই দেখুন এখানে কি সুন্দর গোপী ড্রেসগুলো, তাই না? আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই গোপী ড্রেসগুলো কিনতে পারেন। খুব সুন্দর এখানে গোপী ড্রেস আছে, তারপর অনেক রকমের জিনিসপত্র আছে, রাধা মাধবের ফটো আছে, নানান ধরনের পুজোর জিনিসপত্র পেয়ে যাবেন এখানে। আর এদিকে পাশে কিন্তু গদা ভবন আছে, আর যেখানে আপনারা অনলাইনে বুক করে আসতে পারেন। এখানে আসলে যারা দূর থেকে আসবেন তারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন, কারণ অনেক দূর থেকে এসে আবার ফিরে যাওয়াটা তো সম্ভব নয় একদিনের মধ্যে। তাই গদা ভবন যদি আপনারা বুক করে আসেন তাহলে এখানে থাকতে পারবেন। তারপর এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা কিন্তু একটু ফটো তুলে নিচ্ছি এই যে মন্দিরটার সামনে। এই মন্দিরটার কাজ হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। সত্যি কি দারুণ, তাই না? খুব সুন্দর লাগছে। এদিকে কিন্তু প্রবেশ নিষেধ। আর এতটা গরম পড়েছিল না, আমার মেয়ে তো বারবার খালি জল খাচ্ছে, আর একটা করে বোতল কিনছি আর ওর বোতলে জল ভরে দিচ্ছি। তারপর দেখুন ব্যাগটা রাখতে হবে, ব্যাগটা নিয়ে তো আর সব জায়গায় ঘুরতে পারছি না। এদিকটা দেখুন গোশালা স্টল, এখানে কিন্তু নানান ধরনের প্রসাদ আপনারা পেয়ে যাবেন কিনতে। আর পাশেই আছে জুতো ব্যাগ রাখার জায়গা। তো মন্দিরে যখন আপনারা প্রবেশ করবেন তখন কিন্তু মোবাইল অ্যালাউ নয়, তাই আপনাদের কিন্তু মোবাইলটা এখানে জমা রেখে যেতে হবে। তো মোবাইল 10 টাকা, ব্যাগ 10 টাকা, পাশে জুতো রাখা ফ্রি। তো ওই যে দেখতে পাচ্ছেন মন্দির, সামনেই বাঁশের প্যান্ডেল করা আছে, তো ওই মন্দিরে আমরা এখন প্রবেশ করব। তো সেই কারণেই আমরা ব্যাগটা রেখে দিয়েছি, মোবাইলটাও রেখে দিয়েছি, ভেতরে মোবাইল অ্যালাউ নেই। আর তারপর এদিকে দেখুন সারি সারি গাছ আছে, খুব সুন্দর, আর গাছের তলায় বসার জায়গা করে দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। আর এই রোদে গরমে সবাই এখানে কিন্তু গাছের তলায় বসে রেস্ট করছে, যারা অনেক দূর দূর থেকে এসছে। আর আমরাও এই দেখো একটা গাছের তলায় বসেছি। আমার মেয়ে এই দেখো এখানে দাঁড়িয়ে আছে, মেয়ের বাবা এই দেখো জলের বোতল বের করে দিয়েছিল, ও একটু জল খেয়েছিল। তারপর মন্দিরের ভেতরটা তো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। মন্দিরের ভেতরে অনেক সুন্দর, ওখানে রাধা মাধবকে দেখে এতটাই ভালো লাগলো, কি সুন্দর, মানে মনটা যেন শান্তি হয়ে গেল। আর ভেতরটায় অনেক কীর্তন হচ্ছিল, তো সবাই ওখানে কীর্তন করছিল। আর তারপর এই দেখো বাইরেটা কি সুন্দর, তাই না? এদিকটা পার্কের মতন আছে, আপনারা চাইলে এদিকটাও এসে বসতে পারেন। আর এই যে সোজা এখন আমরা এদিকটা একটু ঘুরে নেব, তো এই সাইডে সোজা গেলেই বাথরুম পাওয়া যাবে। তো এই যে এই দেখুন এখানে আমার মেয়ে তো একা একা ছোটাছুটি করছে, মনে হয় যেন ও কত কিছু চেনে। তো এখানে একটা কচ্ছপ ভাসছিল, তাই আমরা দাঁড়িয়ে দেখছিলাম কচ্ছপটাকে। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন আমরা প্রসাদ খেতে যাব। তো আপনারা যদি সকাল সকাল আসেন তাহলে কিন্তু ফ্রিতে প্রসাদ পাবেন। তো এই যে সকালবেলায় কিন্তু এই যে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, আর আমরা চলে এসেছি প্রসাদ খাবো বলে। তো তাহলে এই দেখো প্রসাদ দিয়ে গেল, কি সুন্দর, তাই না? আর মন্দিরে প্রসাদ খেতে কার না ভালো লাগে, সত্যি। এই যে এখন প্রসাদ, তারপর একটু এই দেখো সবজি দিয়ে গেল। আর এখানে এই দেখো আমরা খাচ্ছি প্রসাদ। এখন এখানে কিন্তু প্রসাদ কিনতেও পাওয়া যায়, আবার ফ্রিতেও পাওয়া যায়। তো আপনারা যদি চান যে আমরা টাকা দিয়ে কিনে খাবো, তাহলে সেটাও পাবেন। গদা ভবন ওই সাইডে যেতে হবে, গিয়ে আপনাদেরকে টিকিট কেটে প্রসাদ কিনে খেতে হবে। তারপর প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর এই যে আমরা এখন বাইরে একটু হেঁটে হেঁটে ঘুরছি, চারিদিকটা দেখছি, যে সত্যি চারিদিকটা কত সুন্দর, তাই না? ইস্কন মন্দিরের ভেতরে আসলে যেন আর বেরোতেই ইচ্ছে করে না। আর আমরা এই মন্দিরে প্রথমবার আসলাম, আর এসে সত্যিই খুব ভালো লাগলো। যারা অনেক দূর থেকে আসবেন তারা কিন্তু একদিনেই এসে বাড়ি চলে যেতে পারবেন না, তাই তাদের জন্য কিন্তু এখানে গৌরাঙ্গ কুটিরও রয়েছে, আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন। একটা মানুষ মরে যাওয়ার আগে তার শিষ্যকে বলে যেত, আর এখন আমরা ইমাজিনেশন করতে পারবো না তারা বইটা কি করে মাথার ভিতরে রাখবে, কারণ এখন আমরা ভুলে যাই। তাই কান কাল পাত্র বলে কথা, একসময় মানুষ এগুলো জেনেই রাখে, শিষ্যকে বলে। যদিও মানুষের সংখ্যা কম ছিল, কিন্তু এই মূল্যবান জিনিসটা, যেমন গীতাটা 5000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছিল, কিন্তু ওটা বইয়ের আকারে ব্যাসদেব লিখি, যা যা রেকর্ড, তখন রেকর্ডার ছিল না, ব্রেনই রেকর্ড। এরকম যেমন মহাভারত যখন লিখবে তখন একটা বিশাল ভলিউম মহাভারত, ব্যাসদেব চিন্তা করছে যে আমাকে তো লিখতে হবে, কিন্তু আমার ভালো শক্তি নেই, কেউ যদি রাইটার পেতাম আমি বলে যাবো লিখতে। অনেক
বড় বড় লেখকরা এখন অন্য সিস্টেমে বই পুস্তক লেখে। আগে যেমন হাতে বসে বসে লিখতে হতো, আসবে মা। প্রভুপাদ কিন্তু ওই হাতে লিখে বই লেখেন। ওনাকে ডিক্টোফোন ছিল, উনি বইটা যেটা সংস্কৃত থেকে ইংলিশে যেটুক বলার বলে যাবে। ওই রেকর্ডগুলো শিষ্যরা ছোট ছোট রেকর্ড নিয়ে নিয়ে আস্তে আস্তে চালিয়ে লিখে, খুব ধীরে ধীরে কথাগুলো আসবে। লেখার সময় প্রভুপাদ 60খানা বই লিখেছে। একজন মানুষ 5-10 বছরে 60খানা বই লেখা সম্ভব না। চৈতন্য 7 ভলিউম, তারপরে এক একটা ভলিউমে 800-900 করে পেজ আছে। যেমন শ্রীমদ্ ভাগবত পুরাণ, ভাগবত পুরাণে 18,000 শ্লোকে উনি প্রায় 1,18 ভলিউম। এতগুলো বই লেখা একজনের পক্ষে বিস্ময়কর। সারা পৃথিবীতে এখন সেটা পড়ানো হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে প্রভুপাদের গীতা। নেদারল্যান্ড সরকার তাদের স্কুলে গীতা পড়ানোর প্রচলন। তো বন্ধুরা, এতক্ষণ আমরা ওখানে বসে গীতা পাঠ শুনলাম, আর শোনা হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর প্রচুর গরম লাগছে, রৌদ্র তেমন একটা নেই কিন্তু গরমটা প্রচুর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই গাছতলায় বসে আছে। আর এখন প্রায় 2টো বাজে, আমাদের মন্দির সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে, প্রসাদ খাওয়াও হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কারণ আমাদেরকে আজকেই বাড়ি ফিরতে হবে। আর এই যে দেখুন মন্দিরটা কত সুন্দর, তাই না? আর এই যে পাশেই যে এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরের ভেতরেই কিন্তু কীর্তন হচ্ছে। আর এখানেই কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করা নিষেধ। আর সেই কারণে কিন্তু আমরা মোবাইলগুলো জমা রেখেই মন্দিরে ঢুকেছিলাম। আর মন্দিরের ভিতরে যারা যারা প্রবেশ করবেন একবার, তাদের মন আর চাইবেই না যে মন্দির থেকে বাড়ি আসি। সত্যি আমাদের কিন্তু বাড়ি আসতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু আমাদেরকে তো বাড়ি আসতেই হবে, কারণ পরের দিন আমার মেয়ের বাবার অফিস আছে। আর এই যে আমার মেয়েকে নিয়ে আমরা এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো মেয়ে একটুও কোলে উঠতে চাইছে না, ও হাঁটবে, তাই ও আমার হাত ধরে হেঁটে হেঁটেই আসছে আমাদের সঙ্গে। আপনারা যদি আসতে চান এই মন্দিরে, তাহলে কিন্তু সকাল সকালই আসবেন। সকাল সকাল আসলে আপনারা কিন্তু এখানে সব কিছুই দেখতে পারবেন, কীর্তন দেখতে পারবেন, তারপর প্রসাদ খেতে পারবেন সকালবেলা। আর একটু দুপুর টাইমে আসলে কিন্তু আপনাদেরকে প্রসাদ কিনে খেতে হবে। আর এখন দেখুন দুপুর হয়ে গেছে, আর তাই মন্দির চত্বরটা একটু একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু সারাদিন এখানে লোক আসা যাওয়া করতেই থাকে। আর এই হলো, এখান থেকে কিন্তু আপনারা দেখে যেতে পারবেন যে কোথায় বাথরুম আছে, কোথায় গাড়ি পার্কিং, আর কোথায় কীর্তন হচ্ছে, কোথায় গদাভবন, সব কিছু এখানে লেখা আছে, কোন দিকে কোন রাস্তা। তো প্রথমে তো আমরা কিছুই বুঝতে পারছিলাম না, তারপর যখন আমরা এদিকটায় এসেছি তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে কোন দিকে আমরা যাব। তারপর দেখুন মেয়ের বাবা একটু এদিকটায় ভিডিও করছিল। আমি ভেবেছিলাম মেয়ের বাবা মনে হয় আমাদের পেছন পেছন আসছে, তাই আমি দেখো সোজা ওই দিকটায় চলে গিয়েছিলাম হেঁটে হেঁটে। এখন দেখি মেয়ের বাবা আমাদের পেছনে নেই, পেছন থেকে ডাকছে অনেকটা দূরে। তো তারপর আমি হেঁটে হেঁটে আসছিলাম মেয়ের বাবার এখানে। তো এদিকটায় এসে অনেকগুলো ব্যাগ দেখলাম, পছন্দ হলো। খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে, টুপি আছে। আপনারা চাইলে এখানে এসেও কিন্তু ব্যাগ, টুপি, তারপর এই যে গোপী ড্রেস, তারপর অনেক কিছুই আছে, মানে ভগবানের পুজোয় যা যা লাগে যাবতীয় জিনিস এখানে আছে। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। অনেক ঘুরলাম মন্দির, এখন তো বাড়ি যাওয়ার পালা, বাড়ি যেতে হবে, না হলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। কারণ ট্রেনে তো প্রায় 2.5 ঘন্টা টাইম লেগে যায় যেতে, আবার এখান থেকে যেতে হবে আধ ঘন্টা, তারপর ট্রেন স্টেশন, ওখানে গিয়ে আবার ট্রেন, আর ট্রেন থেকে আবার বাসে করে তারপর সোজা হাওড়া। তো অনেকটাই জার্নি আছে আমাদের, তাই আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো মেরে এসেছি নবদ্বীপ জলপথ, নবদ্বীপ ফেরি, হুলোর ঘাট। এখান থেকেই কিন্তু আমরা ঘাট পার হয়ে ওই পারে যাব। এই যে নৌকো দেখতে পাচ্ছেন সামনে, তো এই নৌকোয় এই যে ভিড় হবে, সবাই উঠবে, তারপরে নৌকো আমাদের ও পারে নিয়ে গিয়ে পৌঁছে দেবে। তো আসার সময় তো দেখতেই পেয়েছেন আমরা টোটো রিজার্ভ করে এসেছিলাম। এখন কিন্তু যাওয়ার সময় মেয়ের বাবা বলছে ঘাট পার হয়ে যাবে। তো সত্যি আমারও ইচ্ছে ছিল দেখতে যে ঘাট পার হয়ে কেমন লাগে, অনেকদিন পর নৌকোয় উঠবো। আর এই যে এখন আমরা ফাইনালি নৌকোয় উঠে পড়েছি। তো ওপারে যাব, আর নৌকোটা ভিড় হবে, তারপরে কিন্তু ওপারে পৌঁছে দেবে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কোলে ঘুমোচ্ছে মেয়ের বাবার। তারপর এখনও নৌকোটা ছাড়েনি, কারণ ভিড় হয়নি।
তো আস্তে আস্তে নৌকো ভিড় হয়ে যাওয়ার পর নৌকো ছাড়বে। আর এই দেখুন না জলে কি সুন্দর হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে, সত্যি কি ভালো লাগছে তাই না? তো ফাইনালি বন্ধুরা এবার নৌকোটা ছেড়ে দিয়েছে, আমরা এই যে দেখুন এপারে চলে এসেছি। তো এপার থেকে আমাদের কিন্তু যেতে হবে অটো স্ট্যান্ডে। তো অটো স্ট্যান্ড থেকে তারপর আমরা যাব কৃষ্ণনগর স্টেশনে, সেখান থেকে আবার ট্রেনে করে সোজা যেতে হবে শিয়ালদা স্টেশন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।